সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। বাইডেনের প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও গ্রহণ করবে ইসরায়েল, বললেন নেতানিয়াহুর উপদেষ্টা। এরপর থাকবে জাতিসংঘ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে চিলি। আরও থাকবে মিশর কেন ইসরায়েলকে রক্ষা করতে মরিয়া, থাকবে সম্পর্কে প্রতিবেদন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ফের প্রতিদ্বন্দ্বিতায় নামলেন মাহমুদ আহমেদিনেজাদ। আরও থাকবে ভোট ফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গে এগিয়ে ভারতের বিজেপি, মমতা বললেন ভুয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাইডেনের পরিকল্পনা সমর্থন করলেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। বাইডেনের প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও গ্রহণ করবে ইসরায়েল, বললেন নেতানিয়াহুর উপদেষ্টা। গাজার যুদ্ধবিরতি প্রসঙ্গে বাইডেনের প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও ইসরায়েল তা গ্রহণ করবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপদেষ্টা। আজ ব্রিটেনের সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রধান পররাষ্ট্রনীতি উপদেষ্টা ওফির ভক এই মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতির একটি কাঠামো মেনে নিয়েছে, তবে কাঠামোটি ত্রুটিপূর্ণ, তাতে আরও অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, চুক্তিটি উপযোগী নয়, তবে আমরা বন্দীদের সবাইকে মুক্তি দিতে চাই। ওফির ফক বলেন, প্রস্তাবিত চুক্তিতে তো সব বিশদ বিবরণ রয়েছে, তবে বন্দীদের মুক্তি ও হামাসের বিনাশ সহ ইসরায়েলি শর্তাবলীতে কোনো পরিবর্তন আসেনি। এদিকে আজও গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মাঝে সংঘর্ষ হয়েছে, তবে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া এবং বন্দী বিনিময় চুক্তিতে একমত হওয়ার প্রতি আহ্বান জানিয়েছে। বাইডেন প্রস্তাবিত পরিকল্পনায় 3টি স্তর বা পর্যায় রয়েছে। প্রথম স্তরে গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। এই পর্বে রাফা সহ গাজার অন্য জনবহুল এলাকাগুলো থেকে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে এবং ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী কয়েকশো ফিলিস্তিনি মুক্তির বিনিময়ে নিজেদের কবজায় থাকা কয়েকজন বন্দীকে মুক্তি দেবে হামাস। এই দফায় যেসব বন্দীকে মুক্তি দেওয়া হবে তাদের মধ্যে বয়স্ক এবং নারীরাও প্রাধান্য পাবে। জাতিসংঘ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে চিলি। জাতিসংঘের শীর্ষ আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এনেছে তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে চিলি। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক গতকাল এই ঘোষণা দিয়েছেন। ন্যাশনাল কংগ্রেসে বরিক গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এই বিষয়ে নিশ্চিত পদক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে চিলি তাতে সমর্থন দিয়ে কেপ টাউনের সঙ্গে যোগ দিবে। জাতিসংঘের এই আদালত গত মাসে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে, যদিও ইসরায়েল এই নির্দেশ উপেক্ষা করেই রাফায় অভিযান চালিয়ে আসছে। উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। তাদের হামলায় 1170 ইসরায়েলি নিহত হয়, সেই সঙ্গে 250 জনকে জিম্মি করে হামাস। এখনও হামাসের কাছে 121 জিম্মি হিসেবে আটক রয়েছে। এরপরেই 7 অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে, যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় 36,379 ফিলিস্তিনি নিহত হয়েছে, এদের অধিকাংশই নারী ও শিশু। মিশর কেন ইসরায়েলকে রক্ষা করতে মরিয়া? সম্প্রতি ইসরায়েলের সঙ্গে আরব সুন্নি রাষ্ট্রগুলোর গোপন সম্পর্ক বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে, এক সময় একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা এসব রাষ্ট্র কেন এখন ফিলিস্তিনি ইস্যুতে নির্বিকার ভূমিকা পালন করছে? এমনকি নিজেদের জন্য মারাত্মক হুমকি তৈরি করা ইসরায়েল নিয়ে নিশ্চুপ হয়ে আসছে সীমান্তবর্তী মিশর ও জর্ডানও। এমনই কৌতূহল উদ্দীপক প্রশ্নের জবাব পাওয়া গেল মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে। উত্তর গাজা থেকে শুরু করে একে একে ফিলিস্তিনি আবাসভূমির ওপর তাণ্ডবলীলা চালিয়ে শেষ পর্যন্ত নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ গাজা সীমান্তবর্তী শহর রাফাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মিশর সীমান্তবর্তী এই শহর দখলকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় 2 মিশরীয় সেনা সদস্য। এই ঘটনার পরে মিশর জুড়ে ক্ষোভে ফেটে ওঠে নাগরিকরা। তবে দেশটির সেনাবাহিনী ঘটনা তদন্ত করা ছাড়া নিহত ও আহত সেনাদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এমনকি এক সেনার দাফনে কোনো সামরিক শ্রদ্ধা পর্যন্ত জানায়নি সেনাবাহিনী। অপর সেনার মৃত্যু সরাসরি অস্বীকার করে বলে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সেনা সদস্য। মিশরীয় কর্মকর্তারা বলছেন, তেল আবিবের সঙ্গে কায়রোর সম্পর্ক ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মূলত 1978 সালে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় দুই দেশের সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক বোঝাপড়া পরিচালিত হয়। প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সময় স্বাক্ষরিত এক চুক্তি প্রেসিডেন্ট সিসির সময় আরও সুদৃঢ় হয়, আর জনমতকে উপেক্ষা করে মিশরের প্রশাসন এই চুক্তির সব সুবিধা ভোগ করেছে।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ফের প্রতিদ্বন্দ্বিতায় নামলেন মাহমুদ আহমেদিনেজাদ। ইরানের সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করেছেন। এর মাধ্যমে দীর্ঘ 12 বছর পর ফের দেশটির প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াইয়ের চেষ্টা চালাবেন তিনি। গত 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার এমন আকস্মিক মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইরান। মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করলেও তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হতে পারে। ইরানকে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন কে পারবেন না সেটি নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিল চাইলে আহমেদিনেজাদের নিবন্ধন বাতিল করে দিতে পারে। আগামী 11 জুন যাচাই বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল। মাহমুদ আহমেদিনেজাদ ইরানের চৌকস বিপ্লবী গার্ডের সদস্য ছিলেন। তিনি 2005 সালে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর 2013 সালে পদত্যাগ করেন। 2017 ও 2021 সালেও তিনি ফের নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু এই দুইবারই তাকে বাধা দেওয়া হয়। 2017 সালে ইরানের ধর্মীয় নেতা সর্বোচ্চ আয়াতুল্লাহ আল খামেনি আহমেদিনেজাদকে সর্বোচ্চ সতর্কতা দিয়ে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতাকে তিনি দেশের জন্য ভালো হিসেবে দেখছেন না। আহমেদিনেজাদ এবং খামেনির মধ্যে একটা সময় দ্বন্দ্ব তৈরি হয়, কারণ খামেনির সর্বময় ক্ষমতা নিয়ে আহমেদিনেজাদ প্রশ্ন তুলেছিলেন। 2018 সালে খামেনির প্রতি করা এক বিরল সমালোচনায় তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছিলেন। 2009 সালে আহমেদিনেজাদ যখন পুনর্নির্বাচিত হন তখন ইরানে ব্যাপক সহিংসতা শুরু হয়েছিল। ওই সময় খামেনি তার প্রতি সমর্থন জানান এবং বিপ্লবী গার্ডকে ব্যবহার করে সেটি নিয়ন্ত্রণে আনেন। ওই সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত হন। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী 28 জুন। বুথ ফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, মমতা বললেন ভুয়া। ভারতে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। গতকাল 7ম দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনের পরপরই বুথ ফেরত ফলাফল প্রকাশ করে দিয়েছে বিভিন্ন সংস্থা। এসব সমীক্ষায় বলেছে পশ্চিমবঙ্গে এবার তৃণমূল নয় বড় জয় পেতে চলেছে বিজেপি। তবে বুথ ফেরত এই সমীক্ষাকে একেবারে গুরুত্ব দেননি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমীক্ষাকে ভারতীয় জনতা পার্টি, বিজেপি ভাওতা এবং বিরোধীদের মনোবল ভাঙতে বিজেপির চিত্রনাট্য বলে অভিযোগ করেছেন তিনি। TV9 চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী বলেছেন, আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে আমি তাকে বিশ্বাস করি না, একেবারেই ভোগ, একেবারেই ফেক। এ সময় তৃণমূল কর্মীদের শক্ত থাকার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, বুথ ফেরত সমীক্ষার চেয়ে আরও 30টি আসনে জয় পাবে তার দল। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় দল হতে চলেছে বিজেপি। গতকাল 7ম দফার ভোট শেষে একাধিক বুথ ফেরত সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। এবিপি আনন্দ ও সি ভোটার তাদের সমীক্ষায় বলেছে এবার বিজেপি 23 থেকে 27টি আসন পেতে পারে, তৃণমূল 13 থেকে 17টি এবং বাম কংগ্রেস 1 থেকে 3টি আসন পেতে পারে। সাক্ষাৎকারে মমতা বলেন, সংবাদ মাধ্যম কি করে বলে দিচ্ছে ওই আসনে কে জিতবে, অমুক আসনে কে জিতবে, কত টাকার বিনিময়ে। আমি এই সংবাদ মাধ্যমের হিসাব মানি না। কর্মীদের বলবো শক্ত থাকতে, গণনা ভালো করে করতে। যা দেখিয়েছে সংবাদ মাধ্যম তার দ্বিগুণ পাবো। প্রত্যেকটা আসনে আমরা জিতব। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাইডেনের পরিকল্পনা সমর্থন করলেন বিরোধী নেতা ইয়ার লাপিড। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত পরিকল্পনা মেনে নিলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর যে হুমকি দুই ইসরায়েলি মন্ত্রী দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড। তিনি বলেছেন, এই হুমকির মাধ্যমে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা, পণবন্দীদের জীবন এবং উত্তর ও দক্ষিণ ইসরায়েলের অধিবাসীদের জন্য জীবন ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। লাপিড আরও বলেন, এই দুই মন্ত্রী চিরকাল যুদ্ধে জিয়ে রাখতে চান।